আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেল মাহাদিস গার্ডেনে। আজ আমাদের ক্লাস হচ্ছে ভার্ব নিয়ে। এটা হচ্ছে আমাদের আরবি রাদালে ইংলিশ ক্লাস 5। সো আমরা যারা ইতিপূর্বের ক্লাসগুলো মিস করেছি, আমরা ইনশাল্লাহ পূর্বের ক্লাসগুলো দেখে নিব, এবং আমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করিনি তারা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথেই থাকবো। তো আজকে আমরা আরবি রাদালে ইংলিশ ক্লাসটি করতে যাচ্ছি। আজকে আমাদের বিষয় হচ্ছে ভার্ব। আগে আমরা জেনে নিব যে ভার্ব এটার সংজ্ঞা কি। এটা জানার আগে আমরা জানবো যে ভার্ব এটাকে আরবি গ্রামার বা আরবি নাহসের উপর আলোকে ভার্বকে কি বলে। সর্বপ্রথম আমরা সেটা জেনে আসবো। তো ইংলিশে হচ্ছে ভার্ব আর আরবিতে এটাকে বলে ফেল। তাহলে আমরা অলরেডি বুঝতেই পারছি যে ভার্ব এবং ভার্বকে আরবিতে কি বলে। ফেল বলার সাথে সাথে আমরা অনেকেই মনে হয় এই সংজ্ঞাটা বুঝে ফেলেছি। তারপরও আমরা এখানে দুইটা কথা বলতে চাই। মূল সংজ্ঞা যাওয়ার আগে আমরা জেনে নিব যে আরবিতে ভার্ব কি কি জিনিস আছে। আরবিতে যেমন আয-যাহাবু ওয়ান-নাওমু ওয়াল-আকলু ওয়াল-মাশয়ু, এই জিনিসগুলো হচ্ছে ভার্ব। এগুলো ভার্ব বলতে এগুলো থেকে ভার্বটা সংগঠিত হয়। যেমন কেউ যদি বলে যাহাবা, নামা, আকালা, মাশা, তাহলে এই শব্দগুলো হচ্ছে মূলত ভার্ব, অর্থাৎ যেটা কোনো সিগার, যেটাকে আমরা বলি সিগার রূপান্তর হয়ে কোনো কালে চলে আসলে এটাকে ভার্ব বলে। ঠিক এটা হচ্ছে মানে আরবিতে হচ্ছে ফেল, আর ইংলিশে ফেল, আরবিতে হচ্ছে ভার্ব। তাহলে আমরা আরবিতে ভার্ব সম্পর্কে একটু ধারণা নিলাম। তবে এখানে আরেকটা জরুরি কথা আমরা দেখতে পাচ্ছি, অলরেডি লাল কালিতে দেখা আছে যে ভার্বকে ইংরেজি সেন্টেন্সের হৃদয় বলা হয়। ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন করা সম্ভব না। সুতরাং আজকের ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা অলরেডি এটা দেখেই বুঝতে পারছি যে ভার্ব যদি না জানে কেউ, ভার্ব সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে, ভার্ব তো তার টেন্সের যে বিভিন্ন প্রকারভেদ আছে সেগুলো জানা না থাকলে একজন মানুষ সত্যিকার অর্থে সেই ইংলিশটা পরিপূর্ণভাবে সে আত্মস্থ করতে পারবে না। তা আমরা এখন দেখব ভার্ব কাকে বলে, কত প্রকার ও কি কি। ভার্বের সংজ্ঞা আমরা যদি দেখি, তাহলে এখানে আমরা মাউস পয়েন্টারটা দেখছি। যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা বা হওয়া বোঝায় তাকেই ভার্ব বলে। আরবিতে যা ফেল। আরবিতে আমরা যদি আরবি ফেল, আমরা ফেল সম্পর্কে যাদের আমাদের ধারণা আছে, আমরা জানি যে কোনো কাজ করা বা হওয়া বুঝালে সেটাকে আরবিতে আমরা ফেল বলি। ঠিক একই জিনিস হচ্ছে ইংলিশে ভার্ব। যেমন গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক। গো মানে যাও, ইট যাওয়া, ইট খাওয়া, স্লিপ অর্থ হচ্ছে ঘুমানো, বাই মানে ক্রয় করা, সেল মানে বিক্রি করা, ওয়াক মানে হাঁটা। এই জিনিসগুলো হচ্ছে ইংলিশে ভার্ব। যেমন আমরা যদি বাক্যের মাধ্যমে যদি দেখতে চাই, উদাহরণ এখানে আছে, এক্সাম্পল উদাহরণ। উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। আই এম গোয়িং টু ঢাকা, আমি ঢাকা যাচ্ছি। ইউ আর ইটিং রাইস, শি ইজ কাম। উই প্লে, আমরা খেলি। তো খেলির মধ্যে খেলা, এটা হচ্ছে একটা ভার্ব, মানে কোনো কাজ করা বা হওয়া বোঝাচ্ছে। খেলা, এখানে গোয়িং এই শব্দটা হচ্ছে ভার্ব, আন্ডারলাইন দেওয়া আছে। এরপরে ইটিং, এটা হচ্ছে এটা ভার্ব। কামিং, এটা হচ্ছে এখানে এই শব্দটা একটা ভার্ব। সুতরাং কোনো কাজ করা বা হওয়া যেটা শব্দ দ্বারা বোঝায় সেটা হচ্ছে ভার্ব। এভাবে ভুরি ভুরি এক্সাম্পল আমাদের বিভিন্ন বলা লেখার মধ্যে আছে এবং ইংলিশ বইগুলোর মধ্যে আছে। আমরা যদি সেখানে দেখি তাহলে আমরা ভার্বের অনেক এক্সাম্পল দেখতে পারবো। তো আশা করি ভার্ব সম্পর্কে আমাদের বেসিক একটা ধারণা চলে এসেছে। ভার্বের প্রকারভেদ সম্পর্কে আমাদের জানতে হবে, ভার্ব কত প্রকার ও কি কি। তো ভার্বের দুই রকম আছে। ভার্ব অবজেক্ট থাকা হিসেবে দুই প্রকার। অবজেক্ট সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। অবজেক্ট হচ্ছে যেটাকে আরবিতে আমরা মফউল বলি, অর্থাৎ যার উপর কর্তার কাজ পতিত হয়। যেমন আমি জায়েদকে মেরেছি, তাহলে মারাটা কার উপর পতিত হয়েছে? জায়েদের উপর। আমি বার্গার খেয়েছি, তাহলে কোন জিনিসটাকে খেয়েছি? বার্গার খেয়েছি, তাহলে বার্গার হচ্ছে না অবজেক্ট। তারপরে আগের উদাহরণে আমি যেটা বললাম যে জায়েদকে মেরেছি, তো জায়েদ হচ্ছে অবজেক্ট, অর্থাৎ মানে ভার্বের কাজটা যার উপর পতিত হয় তাকে অবজেক্ট বলে। আর একটা কথা জেনে নিই, কর্তাকে ইংলিশে বলে সাবজেক্ট আর আরবিতে বলে ফাইল। তাহলে যেই ভার্বের কর্তা থাকে, কর্তার কাজ যার উপর পতিত হয় তাকে অবজেক্ট বলে। তাহলে ভার্বের অবজেক্ট থাকা হিসেবে দুই প্রকার। একটা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যার অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন দ্য বেবি ইজ ড্রিঙ্কিং মিল্ক, শিশুটি দুধ পান করছে। তো এটা যেমন এখানে কি পান করছে? দুধ। তাহলে এটা অবজেক্ট আছে, অর্থাৎ কাজটা যার উপর পতিত হচ্ছে, এখানে মিল্কের উপরেই মূলত কাজটা পতিত হচ্ছে। তাহলে
এটাকে আমরা ট্রান্সিটিভ ভার্ব বলবো। তবে ট্রান্সিটিভ ভার্বকে আরবিতে কি বলে আমরা ব্র্যাকেটে দেখতে পাচ্ছি যে ফেলে মুতাআদ্দি। ফেলে মুতাআদ্দি যেমন এটা একটা মফুল থাকে, মফুল না থাকলে সেটা ফেলে লাজেম হয় আরবিতে, ঠিক ইংলিশেও একই সিস্টেম। তাহলে ট্রান্সিটিভ ভার্ব সম্পর্কে আমাদের আইডিয়া হলো। দ্বিতীয় নম্বর হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, যেটাকে আরবিতে ফেলে লাজেম বলে, অর্থাৎ যেটার অবজেক্ট থাকে না। যেমন দ্য ম্যান ডাইড, মানুষটি মারা গিয়েছে। মানুষটি মারা গিয়েছে, মানুষ হচ্ছে এখানে কর্তা, মারা গিয়েছে এটা হচ্ছে ভার্ব। কর্তা আর ভার্ব দিয়ে কিন্তু শেষ, এখানে কোনো অবজেক্ট নেই, অর্থাৎ যার উপর কাজটা পতিত হবে এরকম কোনো বিষয় নেই। এরকম কোনো বিষয় না থাকার কারণে এটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। যেমন এখানে আরো উদাহরণ একটা দিয়েছি, আরো যদি আমরা উদাহরণ দিই, যেমন সে খুশি হয়েছে, তাহলে সে খুশি হয়েছে, সে কে খুশি হয়েছে? সে। তাহলে সে হচ্ছে কর্তা, মানে যেটাকে সাবজেক্ট বলি। খুশি হওয়া এটা হচ্ছে ভার্ব। তাহলে এখানেও কিন্তু অবজেক্ট নেই, তাহলে সে খুশি হয়েছে, খুশি হওয়া এটা কিন্তু একটা ইনট্রান্সিটিভ ভার্ব। এখানে আরেকটা কথা বলে নিই যে মূলত ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্ব এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের প্রকার। তো প্রিন্সিপাল ভার্ব, তারপরে অক্সিলারি ভার্ব, লিঙ্কিং ভার্ব, আরো বিভিন্ন ধরনের প্রকার আছে। আমি তো প্রকার ভেদের দিকে যাচ্ছি না, আমি মৌলিক কিছু বিষয় আপনাদেরকে জানাচ্ছি। ভার্ব সম্পর্কে, টেন্স সম্পর্কে বিস্তারিত আমার একটা এপিসোড সামনে আসছে। ভার্ব সম্পর্কে, টেন্স সম্পর্কে, যে অতীত, বর্তমান, ভবিষ্যতে নিয়ে টেন্সের বিভিন্ন প্রকারভেদ আছে এবং উদাহরণ দিয়ে এবং সেটার গঠন প্রণালী নিয়ে আমি একটা বিস্তারিত ক্লাস সামনে করব। এখন জাস্ট পার্টস অফ স্পিচ নিয়ে আমার ধারণা দিচ্ছি প্রত্যেকটি ক্লাসে। বিগত 3টি ক্লাস ছিল এই বিষয়ে, 3 থেকে 4টি ক্লাস। এটা হচ্ছে আমাদের ভার্ব সম্পর্কে। একটু যদি আমরা ধারণা নিই, আগামীতে আমরা বিস্তারিত যখন আলোচনা করব তখন আমাদের জন্য সহজ হবে। এখন এতটুকুই আমরা জেনে নিব। এরপরে ভার্বের আরেকটা প্রকারভেদ আছে। আমরা যদি জানি ভার্ব সমাপ্ত হওয়া হিসেবে এর প্রকার আছে। যেমন ভার্ব ফাইনিট ভার্ব, মানে সমাপিকা ক্রিয়া, যেটাকে আমরা বাংলাতে বলি, অর্থাৎ যে ভার্ব বললে কথা, যে ভার্ব পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। কেউ যদি বলে আই গো, তাহলে কিন্তু আমি যাই, এই কথাটা কিন্তু একটা পরিপূর্ণ কথা প্রকাশ করছে। টু স্কুল না বললেও, আই গো বললেও কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে, আমি যাই। তাহলে একটা কথা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু কেউ যদি বলে যেতে, শুধু শব্দ যদি বলে টু গো, টু যদি একটা লাগিয়ে যদি গো বলে যেতে, এই যেতে বললে কিন্তু কোনো একটা জিনিস বোঝা যাচ্ছে না। কেউ তাকে প্রশ্ন করতে পারে যে যেতে মানে কি? তাহলে এক্ষেত্রে আই গো মানে হচ্ছে আমি যাই। তাহলে আমি যাই এটা একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে, সুতরাং এটা একটা ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব বলা হয় যেটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। যেমন আমরা যদি আরেকটা প্রকার দেখি, ভার্বের আরেকটা প্রকার হচ্ছে নন ফাইনিট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। যেমন টু টেল, বলা, এ লাই, মিথ্যা বলা, এ লাই মানে মিথ্যা, ইজ এ গ্রেট সিন, একটা মহাপাপ। তাহলে মিথ্যা বলা মহাপাপ। এই যে বলা, আপনি যদি শুধু বলা বলেন, এই যে বলা, এই শব্দটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, কারণ বলা এটা কিন্তু পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করছে না, এটার সাথে আরো অন্য কিছু মিলে, পুরো বাক্য মিলে একটা সেন্স দিচ্ছে। কিন্তু টু টেল বললে কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু কেউ যদি টু বাদ দিয়ে বলে আই টেল, হ্যাঁ, আই টক বা আই টেল, আমি বলি, তাহলে আমি বলি বললে এখানে কিন্তু একটা অর্থ প্রকাশ করছে। বা ইউ টোল্ড, তুমি বলেছ। কিন্তু এগুলা না বলে যদি টু আগে নিয়ে আসি, যেটাকে আমরা আরবিতে মাজদারের অর্থ বলি, এরকম মাজদারের অর্থ যদি কোনো দেয় নন ফাইনিট ভার্ব, তাহলে সেটাকে আমরা নন ফাইনিট ভার্ব বলবো। তাহলে আমরা যদি খুব সংক্ষেপে যদি বলি, ফাইনিট ভার্ব হচ্ছে যেটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। যেমন আই গো টু স্কুল, নন ফাইনিট ভার্ব হচ্ছে যেটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে না, বরং সেটার মধ্যে একটা অসম্পূর্ণতা থেকে যাবে, বাক্যের বাকি অংশ মিলে সেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। এটাই হচ্ছে নন ফাইনিট ভার্ব। তাহলে আজকের আমাদের ক্লাস এতটুকুই। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে আপনিও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করুন, এবং সাবস্ক্রাইব বাটনটি যদি আপনি এখনো প্রেস করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অ্যাক্টিভ থাকবেন। সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সম্পূর্ণরূপে ইংলিশ আত্মস্থ করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।